পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুঁচকাল। আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেও। ওকে ওকে, রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। ভ্রু কুঁচকে দূর থেকে বারান্দা দিয়ে চেয়ে পায়ে স্যান্ডেল জড়িয়ে হাঁটা ধরল বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভেতরে গেল না, দূর থেকেই ধমক দিল, তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রের দিকে তাকালো, তারপরে হেসে বলল, বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি, তুই ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। ওয়েদারটা কিন্তু ভালো না। আসো, ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল, উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপরে ধীরে ধীরে শুভ্রের বিরক্ত হওয়া দু চোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রু সোজা হয়ে এলো, বেটে দু চোখে মুগ্ধ হয়ে গোল হয়ে গেল। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা এতটা আকৃষ্ট করে শুভকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলনভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই, এইসব শুভ্রকে চম্বুকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দার স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী, তার সামনে তারই ভালোবাসা গায়ে মনেই মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবতেই শুভ্রর রোমাঞ্চকর অনুভব হচ্ছে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে অ্যাট্রাকটিভ লাগে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জা এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জাটা হার মানছে। শুভ্র উদ্ভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেল ভিজে চুপসে গেছে, শুভ্রর খেয়াল নেই। শুভ্রর ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোণে বেয়ে পড়ছে। শুভ্র সেদিকে মন নেই, সে এগোচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো, দুজনের মধ্যে একটু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁট বিয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙ্গুল দিয়ে কানের পিছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্রর গায়ের সাথে লেপটে আছে, ব্যাপারটা তুলিকে ভেতর ভেতর একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমুটা এতটা গভীর ছিল যে তুলি শুভ্রর বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো, হাঁপুড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে তুলি বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইতে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারল না, বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্রর চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রের ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগল পাড়া হয়ে গেল। তুলিকে রেলিংয়ের সাথে ঠেসে মুখটা দু হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো তাকে। তুলি শুভ্রর সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রকে, শুভ্রর স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করলো। তারপরে শুভ্রর পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলায়। শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আঁচলে পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্রর শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। শুভ্র কিছুটা থামলো, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেললো। আবারও তুলির ঠোঁটে চেপে ধরলো। তুলি শুভ্রকে সামলাতে বারবার খামচে দিতে লাগলো শুভ্র সারা গায়ে। তুলি একসময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্র থেকে। তুলি এখন আর শুভ্রর চোখের দিকে চোখ রাখতে পারছে না।
শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে। উফ, মরে যাচ্ছে তুলি। শুভ্র দেরি করলো না, তুলিকে দু হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই না। শুভ্র তুলিকে বিছানায় শুইয়ে দিল। কপালে চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তুলির ঠোঁটে মুজে গেল শুভ্র। রাতটা কেটে গেল অদূর সোহাগে। বৃষ্টি থামলো, শীতল বাতাস বইল, অদূরে দু এক পাখি ডাকলো। শুভ্র তাই ঘোরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতের বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে আসছে মেঝেময়। পর্দা উঠছে মৃদুময় ঠান্ডা বাতাসে। রাতটা শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনের জন্যই স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনে ঘুমিয়ে পড়ল। শুভ্রর ঘুমটা বারবার তুলির আগেই ভাঙল বরাবরের মতোই। শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে কোল বালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র মৃদু হাসল। বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পেট ঢেকে দিল। তুলি আরাম পেল যেন। আরো শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রর রক্ত পুনরায় গরম হচ্ছে। আবার তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। শুভ্র নিজেকে সামলালো তবু। মৃদু হেসে তুলিকে বালিশে শুইয়ে তুলির বুকে মাথা রাখলো। তুলির ঘুমের মধ্যেই শুভ্রর চুলে হাত রাখলো। শুভ্র ফিসফিস করে ডাকে, তুলি, তুলি, উঠবে না আজ? ঘুমের ঘোরে অমন আদরে ডাক শুনে চোখ কুচকায় তুলি। কে ডাকছে তাকে এত সকালে? ঘুমের মধ্যে কিছু একটা অনুভব করতে পারছে তুলি, শক্ত কোনো কিছু। তুলির শ্বাস না নিতে পেরে ধীরে ধীরে চোখ খুলল। শুভ্র তখন তুলির বুক থেকে মুখ তুলে তুলির চোখের দিকে চাইল। দুজনের চোখে চোখ মিলন ঘটল। শুভ্র হালকা হাসলো। তুলির কপালে চুমু খেয়ে ফিচকে কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, ঘুম কেমন হলো আজ? বলেই ডান চোখটা টিপ দিল শুভ্র। ধীরে ধীরে তুলির মনে পড়তে লাগলো রাতের কথা। কি অসম্ভব সুন্দর এক রাত ছিল গতকাল। শুভ্র প্রথমে নিজেকে সামলাতে না পেরে অ্যাগ্রেসিভ আচরণ করেছিল। পরবর্তীতে হঠাৎ নিজে নিজেই বুঝতে পারলো তুলির কষ্ট হচ্ছে। পরবর্তীতে সে হয়ে যায় শান্ত, স্পর্শও হয়ে যায় নমনীয়। ওই চরম আবেশের মুহূর্তেও তুলির সুবিধা অসুবিধার কথা শুভ্রর মাথায় ছিল। তুলি ভাবে, হয়তো জীবনে কোনো এক পুণ্য করেছিল সে, যার দরুন তার ভাগ্যে এমন এক শুভ্র জুটেছে। শুভ্র তুলির কপালে পুনরায় ঠোঁট বসাতেই ধ্যান ফিরে ওর। তুলি লাজুক হেসে শুভ্রকে এড়িয়ে পাশ ফিরে গেল। কম্বলটা বুকের সঙ্গে ভালো করে চেপে ধরে ওদিকে ফিরে পিটপিট করে হাসতে লাগলো। শুভ্র তুলির লজ্জা দেখে হেসে ফেললো শব্দ করে। তুলির সফট কাঁধে বুক রাখলো অবলীলায়। আয়োজন করে আরো লজ্জা দিতে বলল, তুমি তো দেখি এক রাতেই আমাকে পাগল করে দিয়েছো তুলি। লাস্ট নাইট ওয়াজ দ্য বেস্ট, ইউ নো। বলে শুভ্র তুলির গায়ে হালকা করে ঠোঁট ছোঁয়ালো। তুলি লাজুক হাসলো। লজ্জায় শুভ্রকে কুড়ুই দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইলে শুভ্র যেন আরো শক্ত করে চেকে ছুটল। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর ধীমে আওয়াজে বলে, আমার জন্যও। শুভ্রর কথার প্রেক্ষিতে তুলির এই উত্তর শুনে একদম অবাক হয়ে যায় শুভ্র। ব্যস্ত ভঙ্গিতে তুলিকে নিজের দিকে ফিরিয়ে নিল। তুলি তখন চোখ প্রায় খিচে শুয়ে আছে। শুভ্র চোখের দিকে চোখ মেলানোর সাহস আর নেই তুলির মধ্যে। সে এটা এমন করে তাকায় যেন চোখ দিয়েই তুলিকে গা ভাসাবে। শুভ্র তুলির খিচে রাখা চোখে চুমু বসালো। বড্ড ছটফটে গলায় বলল, সত্যি? তাহলে হয়ে যাক আরেকবার। হোয়াটস সে? তুলি বোকা বনে গেল। শুভ্র এটা বলেছে তার বিশ্বাসই হলো না। তারপরে মনে হলো কাল রাত থেকে লাজুক শুভ্র বদলে অশুভ শুভ্র নামক নতুন শুভ্রের জন্ম হয়েছে। সে এমন নির্লজ্জ কথা বলবেই তো। তুলি চোখ পাকালো শুভ্রর দিকে, বলল, একদম নয়। আপনি জানেন গতকাল দুপুর অবধি আমি জানতাম আমি একজন লাজুক ছেলে। মনে মনে একটু খুশিও ছিলাম সেটা ভেবে, কিন্তু কয়েক ঘন্টা পেরিয়েই আপনার অসভ্য রূপ বেরিয়ে এসেছে। আমার ঠোঁট দেখুন, অবস্থা নেই। এমনটা আপনার দ্বারাই হবে। আই ডিডেন্ট নো দ্যাট। তুলি ঠোঁটটা আঙ্গুল দিয়ে ইশারা করে শুভ্রকে দেখালো। শুভ্র তুলির ঠোঁটের দিকে বড্ড কাতর চোখে তাকালো। সত্যি ঠোঁটটার একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে সে।
শুভ্র এতেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে। তুলি হার্ট হয়েছে ভাবলেই সে ভিতরে ভিতরে একদম শেষ হয়ে যাচ্ছে। শুভ্র বুড়ো আঙ্গুল দিয়ে তুলির ঠোঁটে হালকা করে স্লাইড করে কাতর গলায় বলল, সরি, আসলে কখন এইভাবে আঘাত পড়ে গেল আমি বুঝতে পারিনি। তুলি ভ্রু নাচালো। শুভ্র আবারও বলল, সত্যি সরি আমি, আর এমন হবে না, আই সোয়ার। শুভ্র কণ্ঠমণিতে হাত দিয়ে চোখ বেটে প্রমিস করলো। তুলি এবার ভেতরে ভেতরে ভীষণ রাখলো আহাম্মক একটা। এই কাজের জন্য অন্য স্বামীরা আরো দুষ্টু দুষ্টু কথা শোনায়, সেখানে ইনি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। এই লোকটাকে নিয়ে কই যাবে তুলি? শুভ্র ভাবছে তুলি কষ্ট পেয়েছে হয়তো, তাই শুভ্রর ভুল ভাঙাতে তুলি এক কাজ করলো। শুভ্রর গালে ডান হাতটা তুলে হালকা করে স্পর্শ করলো প্রথমে। শুভ্র একবার গালে স্পর্শ করা তুলির হাতের দিকে চেয়ে আবারও তুলির দিকে তাকালো। তুলি শুভ্রর ঠোঁটের দিকে চেয়ে শুকনো ঢোক গেল। শুভ্রর ঠোঁটটা তুলিকে বরাবরই এত আকৃষ্ট করে কেন? দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে তুলি। মেয়ে হয়ে যেতে বলতেও পারে না। তুলি থামলো কিছুক্ষণের জন্য, তারপরে কম্বলটা ভালো করে বাম হাতে বুকের সাথে পিষিয়ে উঁচু হয়ে নিজেই শুভ্রর ঠোঁটে ঠোঁট বসালো। শুভ্র বুঝেছে তুলি হার্ট হয়নি, একদমই না। ধীরে ধীরে দুজন ভেসে যায় এক অদম্য সুখে। খানিক পরে তুলি সরে আসে। শুভ্র তখন থম মেয়ে চেয়ে আছে তুলির দিকে। তুলির গায়ে শুভ্রর একটা শার্ট জড়িয়ে ওয়াশরুমের দিকে ছুটে যায়। ওয়াশরুমের দরজা বন্ধ করার আগে থম বনে বসে থাকা শুভ্রর দিকে তাকিয়ে বলে, ইউ শুড গ্রো আপ মাই হাজব্যান্ড। শুভ্র ধ্যান ভাঙে, অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচায়, এই কি বল? শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। সকালে খাবার খাওয়ার সময় দেখা গেল শুভ আবারও মহুদের সাথে একসাথে খাবার খেতে বসেছে সেদিনের মতো, এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্রর ফোরফোরে মেজাজ মুহূর্তেই খিচিকে পড়ে গেল। শুভ্রর যে হাতে তুলির হাত ডান হাতটা সফটলি ধরেছিল, সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তে। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল, ভ্রু চেয়ে প্রশ্ন করলো, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রর রক্ত চোখে চাউনি অনুসরণ করে তুলি সামনে তাকালো। শুভমকে মহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভমের দিকে তাকালো। শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুসছে শুধু। শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরে সেভাবে এগিয়ে গেল। মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে শুভ্রতা বজায় রাখাই উচিত। শুভ্র চেয়ারে বসলো, তুলিও বসলো শুভ্রর পাশে। মহু তুলির দিকে এক পলক তাকালো, কিছু জিজ্ঞেস করতে চাইছিল যেমন, পরপরই তুলি খেয়ে আপাত মস্তক দেখেই কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দেই হাসলো। তারপরে আবারও মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পই মনে দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভাবাছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারলো, দেখা গেল সেও আর কথা বাড়ালো না, মৃদু হাসলো শুধু। ওদের গল্পের মধ্যে খানিক পরে শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি বড্ড দেরি হয়ে গেল তাই না? এগেন সরি। শুভ্র ওই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করেছে। এমনভাবে মেয়েটা শুভমের সাথে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো, তোমাদের পরিচয় করিয়ে দেয়। ও হচ্ছে মিস শুভম তালুকদার, ইভা। ইভা, এরা হচ্ছে আমার MBBS এর লাইফের ফ্রেন্ড সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্রের এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেলল। এবার সবার সঙ্গে কুশল বিনিময় করলো। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছানো ছিল, তাছাড়া বড্ড মিশুকেও। শুভ্র এখনো তাদের দিকে চেয়ে হিসাব মেলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমী সকল হিসাবের খাতা চুকলো। শুভ্রর উদ্দেশ্যে বলল, শুভ্র, ইট ওয়াজ জাস্ট এ প্ল্যান ডিজাইনড বাই ওয়ার্ক মোহ, এ প্ল্যান টু মেক ইউ জেলস অ্যাবাউট তুলি। আমার বউ হচ্ছে বেটা, বাইরের চোখ দিকে চোখ তুলে নেবো একদম। আমি জাস্ট অভিনয় করেছি। তুলি তোমাদের ভালোর জন্য জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে।
অ্যাট অ্যাজ পারমানেন্ট অবজারভেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্র এই কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলি শুভ্রর এমন চাহনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘুরালো। শুভ্র সব জেনে এখন তো টিপুনি কাটতে কাটতেই মেরে ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার এক রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদেরই অবাস্তব প্ল্যানই দায়ী। স্বীকার করতে বাধ্য হলেও শুভ্র তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না, সেটা এভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রর দিকে চেয়ে ভ্রু না চালে শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্ক লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসল। সবাই খাবার দাবার শেষ করলো। শুভ্র এবার বরাবরই তুলির দিকে চাইলেও তুলি এখন অবধি তার মুখ তুলে নেয়নি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপেই হাসে। তারপরে তুলিকে একা পেয়ে শুভ্র ঝেঁকে ধরলো ওকে। দেয়ালে ঠেসে দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্র দু হাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি চেয়ে বারবারই মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেয়ে রেখেছে আজ বোধহয় রক্ষা নেই তুলির। শুভ্র তুলির কপালে চুল আঙ্গুলের পেছনে দিয়ে ছেড়ে দিল। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবারই হাত বাড়িয়ে তুলির চুল কপালের থেকে আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পেছনে রাখে। শুভ্র যখন এমন করে না, তুলির তখন কি যে ভালো লাগে। শুভ্রের মধ্যে ডুবে যেতে মনে হয় তখন। তুলির ভাবনার মাঝেই শুভ্র তুলির থুতনিতে দুই আঙ্গুল ঠেকিয়ে ওর মুখটা নিচের দিকে উঁচু করলো। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইলো। শুভ্র বাঁকা হেসে টিপুনি কেটে বলল, শুভ্রর কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্রর অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখ শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘুরালো। শুভ্র কিভাবে জানবে? তুলি রীতিমতো মরিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজে পিছন থেকে জড়িয়ে ধরল। দুজনে তারপর চুপচাপ। যতবারই শুভ্রর গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়েছে ততবারই ছটফট করে উঠেছে তুলি। মানুষটার স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র এক পর্যায়ে শীতল গলায় ডাকলো, তুলি। তুলি তখন ডুবে যায় আকণ্ঠ শুভ্রর স্পর্শে। অনুভব করছে নিজের শরীরের শুভ্রর বেসামাল স্পর্শ। তুলি অনুভবের এই পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে, বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলি চোখ খুলে ফেলল। শুভ্রকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্র চোখের দিকে তাকালো। শুভ্র এই কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজে দুর্বল হয়ে গেছে। তুলি পাগলামি আরো বেড়ে যায়। তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞেস করলো, তার মানে আমরা একসঙ্গে আর মাত্র 5 ঘন্টা আছি, তারপর? বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছলছল করে উঠল। শুভ্র তুলিকে এইভাবে দেখে মুখটা দু হাতে আগলে রেখে মুছে দিল। মিষ্টি গলায় বলল, 5 ঘন্টা কোথায়? বাসেও তো একসঙ্গে থাকবো আমরা। শুভ্রের এমন ছেলে মানুষই কথায় তুলি একদমই মন ভুলল না। চোখ পেয়ে অবশেষে জল গড়িয়ে পড়লই। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করলো, আরো কয়েকটা দিন থাকি না, বাস ক্যান্সেল করে দিন প্লিজ। শুভ্র তুলির পাগলামি দেখলো, তারপরে ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো, তোমার বন্ধ আরও মাত্র 10-12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম। পড়াশোনা লাগবে না করা। তুলি নাছরবান্দা ন্যায় বলল, একটা এক্সাম খারাপ করলে কিছু হয় না, জীবনে হাজার এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রর ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্রর ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টা এভাবেই হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছে থেকে দেখা আর স্পর্শ, তুলির এসব পাগলামি আর দেখবে কোথায় শুভ্র? কিন্তু বাস্তবতা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সঙ্গে অবুঝ হয়ে যেতে পারে না। শুভ্র তুলিকে বোঝালো, এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরিতে তো ছুটি নেই। পরশু থেকে ডিউটি শুরু, যাওয়া লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসলো, তারপরে বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে। সাজেকে রাস্তা তো ভালো না, এই জন্যে এখান থেকে সারাদিন
লাগবে ঢাকা যেতে। আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবো না তো। তুলির নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের নয়, ভেঙে পড়লো। মূলত ভয় পাচ্ছে বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসাথে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না, কাজে ব্যস্ত হয়ে যাবে তুলি, পড়াশোনায়। এভাবেই টাইম কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তুলি তখন বাঁচবে কিভাবে? তুলি শুভ্রকে আচমকাই জড়িয়ে ধরল। হঠাৎ এমন করায় তাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল শুভ্র। এরপরে নিজেকে সামলে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে। যতটা আঁকড়ে ধরলে বুকের মধ্যে পিষে ফেলা যায় ঠিক ততটা। অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো, তবে আজ তুলির মুখে রা শব্দটি নেই। আরাম করে শুভ্রর বুকের মধ্যে রয়ে আছে সে। শুভ্র তুলির চুলে চুমু খেলো, তারপরে টিপনি কেটে বলল, ভালোবাসায় তো জ্বলে পড়ে যাচ্ছ তুলি। এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর এত পুড়তে হবে না। তুলি কি হলো? শুভ্রেক জড়িয়ে ধরে বুকে মুখ ঘষে ব্যস্ত হয়ে পড়ল, আমি আজকেই বলবো গিয়ে। কিসের 4 বছর? কোনো 4 বছর টছর না। ইউ আর ম্যারিড। কেন আলাদা থাকবো আমরা? ইসলামে নেই সেসব। শুভ্র থমকে গেল। তুলির পাগলামি এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজে থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্না মাখা মুখে শুভ্রর দিকে চাইলো। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, পাগলামি করবে না। আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল, বিয়ের পর তোমার পড়াশোনায় ইমপ্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনও তাই করবে। আর আমাদের একসাথে 4 বছর পরই থাকা হবে। গট ইট? কী সব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে প্লিজ। তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইলো, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন চিৎকাদুরে হয়ে আছে? শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার, দুজন একসাথে থাকার। তুলিকে দূরে দূরে রাখতে পারলেই শুভ্র যেন বাঁচে। তাহলে সেই কেন খামোখা পাগলামি করবে? সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগ বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলির ভূমিকা আছে, আর কারো নেই। তোমরা একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে, তুলির দরকার নেই কারো। তারপর তারপর বদলে গেল সব। তুলি আর একবারও পাগলামি করলো না, আর নাইবা শুভ্রকে জ্বালালো। দুজনে ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না, কিন্তু শুভ্র ভুল ছিল। মন খারাপ নয়, বরং তুলি অভিমানে চেয়ে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকে অবহেলা, তারপর কি? ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করছে, ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে, তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে, এই নিয়ে মেসেজও করেছে তুলিকে, তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সেই মেয়ে কি করে শুভ্রর সাথে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতেই হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছে। শুভ্র এসব ভাজা মাছ ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরোটা শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো, তারপরে বলল, তুমিও বসো আম্মু। ইনসুলিন নিয়েছো এখন? আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়তে ছাড়তে বললেন, দিয়েছি। সুই ছাড়া কি ডায়াবেটিসের আর কোনো ওষুধ নেই রে শুভ্র? সুই গা হতে হতে হাতে হাত কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোল আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছাড়লো। তারপরে কাঁটা ছাড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দু চোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকেই শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপরে একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কি যে গায়ে লাগতো। তারপর থেকে সে ঘরের কাজ আফরোজার সঙ্গে হাত মিলাতে শুরু করে। আফরোজা বেকু, ছেলেরা এসব কাজ করে না। আরও কত কি বলেন তিনি তাকে বকেন। শুভ্র বোঝেই না।
আফরোজা এরপর দমে যান। মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না, কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বোঝেন শুভ্র নারাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনা কাজ আফরোজার একার পক্ষে করা সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পরই ঠিক ছিল, মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরেই তার কি হয়েছে, কি মায়ের মন্দ, ছেলের অশান্ত অবস্থা দেখে নিমেষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্র চওড়া কাঁধে আলতো করে হাত রাখলেন, ডাকেন, শুভ্র। শুভ্র শোনে না, সে এখনো অন্য ধ্যানেই মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটা কি, সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন, এরপরে শুভ্রর কাছে আলতো চাপড় দিয়ে ডাকেন, এই শুভ্র। ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন, গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছুক্ষণ। শুভ্র হয়তো আফরোজার চাউনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবারও খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোখা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছেই তুলির বাসায়, ঘাট দ্বারা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছুক্ষণ পরে চিন্তিত কণ্ঠে বলেন, শুভ্র কি হয়েছে তোর, বলা মুখে, তুই তো আপসেট কেন বাবা? শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্রর গলা যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন শুভ্র কেন মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে অযথা চিন্তা করবেন ভেবেই শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকমে হাত ধুয়ে উঠে অন্যদিকে চলে যায়। বলল, কিছু না, তেমন চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলে চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথ থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যা বলেছে, তার এদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্য এসেছে এই বাড়িতে। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বললেন, তুলি তো ঘুমোচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কিনা। কখনো তো এত বিকেল অবধি ঘুমোয় না, একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এই কথারই আশায় ছিল। চায়ের কাপটি ট্রেতে রেখে দিয়ে চলে গেল তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগে খুঁটিয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরো শক্ত করে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখেই স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসলো। যে মেয়ে শুভ্রর জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপরে সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকা এমন আচরণে থম মেরে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দু হাতে জাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চাপা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে নিজের সঙ্গে একদম পিষে ধরে আছে, এ কেমন অসভ্যতা। তুলি ছটফট করতে শুরু করলো, বলতে লাগলো, ছাড়ুন আমায়, কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা, ছাড়ুন বলছি। তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেল একদম। এতদিন শুভ্রর সামনে নিজে ভিজে বোড়াল হয়ে থাকা তুলি এখন শুভ্রকে শাসাচ্ছে। ভালোই উন্নতি হয়েছে ওনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গে সঙ্গে তুলি শুভ্রর গরম চাউনি দেখে চুপ হয়ে গেল। ছটপট বন্ধ হয়ে এলো মুহূর্তে। শুভ্র ভ্রু বাঁকালো, ইশারায় জানতে চাইলো তুলি কি চায়। তুলি কিছু সময় চুপ থাকলো। পুরনো তেজ আবারও ছড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপরে
জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্রর দিকে চেয়ে চোখ পাকিয়ে বলল, আমি কি বলেছি শোনেননি? ছাড়ুন আমায়, না হলে ভালো হবে। তুলি বাকি কথা শেষ করতে পারেনি। তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটা দিন তুলিকে দেখেনি, স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে শুভ্র নিজেই এতদিনে ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকু ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে, কিন্তু এতদিন পরে কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙ্গুলে শুভ্রর মাথার চুল খামচে ধরে, বাম হাত রাখে শুভ্রের প্রশস্ত পিঠে। শুভ্র দু হাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে, আরো গভীরভাবে স্পর্শ করতে থাকলো তার তুলিকে। তুলি হারিয়ে যাচ্ছে শুভ্রের স্পর্শে, চাইলেও পারছে না শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র? তুলি হাঁপিয়ে উঠছি বারবার, ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। এক পর্যায়ে শুভ্রর বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দিবে না তো। শুভ্রকে বুঝতে হবে তুলি অভিমান করেছিল, নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তুলির চোখ বেয়ে জল করে। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রু স্পর্শ পায়। তুলি কাঁদছে। শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিষয় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্রর দিকে মুখটা সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে চোখ মোছে। শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এর মধ্যেই শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভোগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে চোখে জল মুছতে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি তুমি কাঁদছো কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, এই মেয়ে, তাকাও আমার দিকে, লুক এট মি। শুভ্র এবার ভয় পেয়েছে। তুলি শুভ্রর উপরে রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের, এরই মধ্যে শুভ্র তুলিকে কাঁদিয়ে ফেলেছে। শুভ্র ভীষণ অপরাধ বোধে ভোগে। তুলি মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে চোখের জল মুছছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তুলি তুমি কাঁদছো কেন? আমি কিছু করেছি? তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য হয়ে ধমকে ওঠে, তুলি, এই মেয়ে তাকাও আমার দিকে, লুক এট মি। তুলি চায় না, সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে নাছর বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্য পাশে চেয়ে শুয়ে আছে, নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করলো তুলির সঙ্গে কথা বলার, কিন্তু তুলি ও কোনো সুযোগই দিল না। শুভ্র একসময় রেগে গেল। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘুষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে গেল। তুলি ভদ্র শুভ্রর এরকম রাগান্বিত রূপ দেখে ভড়কে গেল। শুভ্র এক মুহূর্ত অপেক্ষা করলো না, হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো, তুলি, আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কি বাই চান্স তুমি ভুলতে চাইছো? তুলি চোখে চোখ রাখলো, তারপর সোজা সাপটা জবাব দিল, হ্যাঁ। হোয়াট? শুভ্র একদম বোকা বনে গেল। বিস্ময় নিয়ে বলল, আমার কাছে আসার তারা সবচেয়ে বেশি তোমার ছিল তুলি। ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাদ করে ওঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাদ করে উঠল। তুলি তাতে তেতে উঠে বলল, তো এখন কি করবেন? ফাঁসিতে ঝোলাবেন আমায়? না বলবেন তোমাকে দিয়ে আমার শেষ, নাও তুমি তোমার মতো আমি আমার মতো, কোনটা? তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হলো না, কিন্তু যখন শুভ্র দুয়ে দুয়ে চার মিলালো তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রের হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো, ছ্যাদ করে বলল, হাসছেন কেন? আপনি হাসবেন না। শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনে দিয়ে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল, তুলি, আমার সংসার করবে এই জন্য এত রাগ? উরে বাবা! তুলি হক চকিয়ে গেল। এরপরে মুখটা অন্যদিকে সরিয়ে বলল, মোটেও নয়। শুভ্র হাসলো, কিছু ভাবলো, বুঝলো, হিসেব মেলালো। বিয়ে তো হয়েই গেছে তাদের, সংসার করার জন্য দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজেই ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে। তুলিও এমন শুভ্রের জন্য বিক্ষিপ্ত আচরণ করছে।
পড়াশোনার কোনো মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না, শুভ্র ভাবে। তারপরে চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে তাকায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছে শার্টটা দু আঙ্গুলে খামচে ধরে। শুভ্র এভাবে কাছে আসলে তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারে না? নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে যে বেইমানি করে বসে? তুলি উত্তর পায় না, হয়তো পায় কিন্তু স্বীকার করে না, কারণ তুলি এখনো রেগে আছে। শুভ্র তুলির কপালে কপাল ঠেকলি চোখ বন্ধ করে আছে। একটা সময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকলো আলতো স্বরে, তুলি শুনছো? উফ, কি মারাত্মক একটা ডাক! তুলির মনে ফুলঝুরি কেছে দেয়। তুলি জবাব দিলে নিজের অনিচ্ছায়, আপনি। শুভ্র তুলির কপালে চুমু খায়, তারপরে আবার কপাল ছেকায়, মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে, আমার ঘরটায় যাবে তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়, যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট একটা সংসার সাজাবো। সংসারের রানী থাকবে তুমি, আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর। যাবে তুলি? তুলির শরীরটা নিত্যের ন্যায় ঝঙ্কার দিল। তুলি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসলো তুলির ছটফটানি দেখে। একটা সময় তুলি খুশি হলো, কিন্তু শুভ্রের কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়ে বলল, আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কি না, আমার এসবে তাড়া নেই। কথাটা বলে তুলি কিছু সময় শুভ্রর দিকে চেয়ে নিজেই বোকা বনে গেল। তার তাড়া নেই, এই কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনালো। গত কয়েকদিন শুভ্রর সাথে যেমন ব্যবহার করেছে তাতে কোনো পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্তিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্য মিনমিন করে বলল, এইভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? আমার সত্যিই তাড়া নেই। তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলির দিকে শব্দ করে হেসে উঠল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ, আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তারা সব আমার, আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর। তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিল লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা, যেন শুভ্রর ঠোঁট এখনো তুলির গালি ছুঁয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে, লজ্জায় ইতিউতি চেয়ে হাঁসফাঁস করে তারপরে না পেরে এগিয়ে এসে শুভ্রের বুকেই মুখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা করে হেসে উঠলে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরল। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র? বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বলল, শুভ্র, কখন থেকে এভাবে বসে আছিস? কিছু বলবি? বলে বল। শুভ্র নিচে রাগ দেখিয়ে বলল, আমি এভাবেই আছি, তুমিও বসে থাকো, মাথায় হাত বুলাও, ভালো লাগছে। আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন, একদম কথা ঢুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না, তোর পেটে কিছু আছে, জলদি বল। শুভ্র বুঝলো আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে। মা তো মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুলল, বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসলো। আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছে, পরপরই টিপুনি কেটে বললেন, এই, তুই না তুলিকে বিয়েই করতে চাসনি, এখন 2 মাসে এত পাগল হচ্ছিস কেন? শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে। তারপরে শুভ্রর মাথায় চুল এলোমেলো করে দিয়ে বললেন, ভালোবেসে ফেলেছিস না? শুভ্র হাসলো, মুগ্ধ গলায় মাকে বলল, তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি আম্মু, প্লিজ। তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেশে পারলামই না। ওর মধ্যে সব আছে যে আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও। শুভ্র থামলো। মায়ের জন্য শুভ্র ভালোবাসা কখনোই বলে কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল, ও ভীষণ পারফেক্ট আমার জন্য আম্মু, সব দিকে সবভাবে। আফরোজা মনে কি যে শান্তি বোধ হলো। তার রাজা শুভ্রের জন্য তুলিকে বেছে
আফরোজার কোনো ভুল করেনি। আফরোজার লুকিয়ে চোখের কোণে থাকা জলটা মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন, ইয়াসমিন রাজি হবে না শুভ্র। ইয়াজিৎ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগেই সাজে যাওয়াটা ভালো চোখে দেখেনি। শুভ্র অবাক হয়ে পড়ল। কিন্তু কেন? আমি যাওয়ার আগে ওনার পারমিশন নিয়েছিলাম। তুই বলেছিস দেখে মানা করতে পারিনি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনার কতটা এফেক্ট পড়বে। শুভ্র বহু পাকালো। চট করেই মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? শুভ্র চালাক মনে মায়ের কথার অর্থ ঠিক করে ফেলল। শুভ্র ভ্রু বাঁকালো। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বলল, ইউ মিন তুলি যদি প্রেগনেন্ট? না না। শুভ্র চালাক মনে মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল। আফরোজা লজ্জা পেয়ে গেলেন। প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এ ধরনের আচরণ তার মোটেও ভালো লাগলো না। তিনি কথা ঘুরালেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, আমিও তবুও যাবো একবার ইয়াসমিনের কাছে, দেখি কি করে। শুভ্র শোনে, বুঝতে পারল তার এই কথা মানা হবে না। মায়ের কোলে থেকে আস্তে করে মাথাটা উঠিয়ে নেয়, দাঁড়িয়ে টি শার্ট ঠিক করে বলে, আমি রুমে যাচ্ছি, কিছু কাজ আছে। শুভ্রের মধ্যে তারপর থেকে তুলিকে নিজের ঘরে তোলার আর কোনো কথা বলতে দেখা যায় না। তুলি ছেলে মানুষই করেছে, তাই বলে তার সঙ্গে পাল্লা দিয়ে শুভ্রকেও যে বাচ্চা হয়ে যেতে হবে ব্যাপারটা তো এমন নয়। শুভ্র এড়িয়ে গেল কথার ফাঁকে। তবুও একদিন আফরোজাকে জিজ্ঞেস করলো ইয়াসমিন তাকে কোনো উত্তর দিয়েছে কিনা। হয়তো কোথাও কোনো একটা হোপ ছিল, কিন্তু শুভ্রকে নারাজ করে আফরোজা জানালেন, ইয়াজিৎ ভাইয়ের মতে শুভ্রকে এখন নিজের কেরিয়ারে ফোকাস করা উচিত, তেমনি তুলিকেও নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত। বিয়ে হয়েছে, তুলি তো পালিয়ে যাচ্ছে না, কমপক্ষে 2 বছর যাক, উঠিয়ে দিবে তখন। দেখা গেল শুভ্র আর এতে দ্বিমত করেনি। 4 বছর কমেই 2 বছর এসেছে, হোক তাহলে সেটাই। তারপর কয়েকদিনটা এভাবেই পেরিয়ে গেল। এরপরের কথা, শুভ্র তখন সবাই মেডিকেল থেকে ফিরে খেতে বসেছে। আফরোজা আজ কিছুটা অন্যমনস্ক। শুভ্র খেতে খেতে জিজ্ঞেস করলো, আম্মু, আর ইউ ওকে? ঠিক আছো তুমি? এত আপসেট লাগছে কেন তোমায়? আফরোজা মিছে হাসার ভান করলেন, বললেন, না তো, আমি মন খারাপ করবো কেন হঠাৎ? তুই খা, মজা হয়েছে মাছের ঝোলটা। শুভ্র মায়ের দিকে ভ্রু বাঁকিয়ে চায়। মা আজকাল বড্ড কথা লুকায়, তারপরেও শুভ্র পরে জিজ্ঞেস করবে ভেবে চুপ থাকে। খাবার শেষে শুভ্র হাতে হাত সব নোংরা বাসনপত্র রান্নাঘরে নিয়ে এলো। আফরোজা বারবার আজ দরজার দিকে তাকাচ্ছে। শুভ্র একবার সেটা লক্ষ্য করলো। আজ কি কেউ আসবে? শুভ্র খাবার শেষ করে রুমে যাবে, হঠাৎ শোনা গেল পরপর 2টো কলিং বেল। আফরোজা কলিং বেল শুনে এক দৌড়ে দরজার দিকে এগোলেন। শুভ্র পেছন থেকে চেঁচালো, আস্তে আম্মু, পড়ে যাবা তো। আফরোজা শোনেননি, তিনি দ্রুত দরজা খুলে দিলেন। দরজার ওপাশের মানুষটাকে দেখে শুভ্র একদম স্থির হয়ে গেল। আফরোজা চোখটা ভরে দরজার ওপাশের মানুষটাকে দেখে। বুড়ো হয়েছেন, সিদ্দিক সাহেব। তিনি এখনও বুকের পাটা ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। সাদা পাঞ্জাবিতে আগের মতো এক ফোঁটাও দাগ নেই। যা দাগ করার সেটা তো আফরোজা 28 বছর আগে করে এসেছে। আফরোজা যেন চাইলেন ঝাঁপিয়ে পড়তে বাবার বুকের মধ্যে, কিন্তু কোথাও এক বাধা, এক জড়তা থেকেই গেল। আফরোজা দুকদম সরলেন, কম্পিত গলায় বললেন, আব্বা কেমন আছো? ভেতরে আসো, ব্যাগটা আমার কাছে দাও। সিদ্দিক সাহেব ব্যাগটা সরালেন একটু পিছনে, গম্ভীর গলায় বললেন, নিজের বোঝা নিজেই বইতে পারি আমি, কারোর ওপর বোঝা হয়নি কোনোদিন, হবও না। আফরোজা অপমানটুকু গিলে ফেললেন মুহূর্তে। হাসার ভান ধরে কিছু বলবেন এগিয়ে এলো শুভ্র। মায়ের পিছনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন নানা যান। সিদ্দিক সাহেব বহু বছর পরে শুভ্রকে দেখলেন। শুভ্র ছোটবেলা থেকেই শুনেছে মানুষের মুখে যে ভীষণ ভদ্র এক ছেলে পেয়েছে আফরোজা। আফরোজার ছেলের প্রশংসা নিজের বাড়িতে সারাক্ষণই শোনেন সিদ্দিক সাহেব। যেন সবাই চায় শুভ্রর দিকে চেয়ে হলেও আফরোজাকে এই বাড়িতে নিয়ে আসেন সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব ভিতরে ঢুকলেন, হাতের মিষ্টির ব্যাগটা সোফার টেবিলে রেখে সোফায় বসলেন। আফরোজা প্রথমে চেয়েছিল বাবার পাশে বসতে, কিন্তু বসলেন না। বাবার থেকে দূরে সোফায় বসে মুচকি হাসলেন। শুভ্র মায়ের পেশে সোফা ঘেঁষে দাঁড়িয়ে আছে, ভ্রু কুচকে নানাজানের এক এক কাজ দেখছে। এই যে নানাজান বারবার চোখ ঘুরিয়ে তার ঘরের সাজসজ্জা দেখছেন, সেটাও লক্ষ্য করলো শুভ্র। শুভ্র মনে মনেই হাসে, শুনিয়ে শুনিয়ে বলে, ঘরটা আম্মুর হাতে সাজানো। সিদ্দিক সাহেব কিছু বললেন না, শুরুতেই কথা তুললেন,
তোমার বাসায় আসার পেছনে কারণ আছে। ভেবো না আমি সব মেনে নিচ্ছি বা নিয়েছি। পুরনো ক্ষত এত সহজে ভুলে না কেউ। বাকি কথা বলার আগেই আফরোজা শুভ্রের দিকে চেয়ে বললেন, শুভ্র 2 কাপ চা করে আনবি তুই? শুভ্র বুঝতে পারলো তার মা চান না শুভ্র এদের সব ক্ষত তাজা কথা শোনা। শুভ্র ভ্রু কুচকে নানার দিকে চেয়ে রান্নাঘরে গেল। আফরোজা কথা বললেন, কাকতির স্বরে বললেন, আব্বা আমি মাফ চাইছি পুরনো সব কাজের জন্য। বয়স হয়েছে আমার, বাপ মায়ের নারাজি নিয়ে মরলে কবরে গিয়েও শান্তি পাবো না। সিদ্দিক সাহেব আগের গাম্ভীর্য রেখেই বললেন, পুরনো ক্ষত মাপ করতে তোমার বাসায় আমি আসিনি, এসেছি একটা কাজে। তোমার ছোট ভাইয়ের বড় ছেলে রিশাদের বিয়ে। সবাই খুব জেদ করছিল তোমাকে বিয়েতে আসার, তাই এলাম। বিয়ের কার্ড রেখে গেলাম, আসলে এসো, না আসলে নাই। তোমার ইচ্ছা, আগেও তো আমাদের ইচ্ছার কোনো দাম তোমার কাছে ছিল না, এখনও থাকবে সেটার আশা নেই। শুভ্র এর মধ্যেই চা করে নিয়ে এলো। ট্রেটা সোফার টেবিলের উপরে রাখবে তার আগেই সিদ্দিক সাহেব উঠে পড়লেন সোফা থেকে। চায়ের দিকে চেয়ে তাচ্ছিল হেসে বললেন, তোমাদের বাড়ির অন্ন আমাদের মুখে ঢুকবে না কোনো দিন। শুভ্র, চা ফেলে দিয়ে আসি। শুভ্র নানাজানের এইসব কাজ তীক্ষ্ণ চোখে এতক্ষণ দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে কিছু বলতে যাবে, তার আগেই আফরোজা শুভ্রর বাঁ হাতটা চেপে ধরলেন। শুভ্র আটকে যায়, দাঁতের দাঁত চেপে সিদ্দিক সাহেবের সকল অপমান গিলে ফেলার চেষ্টা করে। সিদ্দিক সাহেব চলে গেলেন। তিনি যেতেই শুভ্র এবার রাগে ফেটে পড়ল, বলল, এসব কী ধরনের ব্যবহার ওনার? আম্মু, তোমাকে উনি এভাবে বাড়ি বয়ে অপমান করে গেল, তুমি নিজে না কিছু বললে আর না আমাকে কিছু বলতে দিলে। বিয়ে করেছিল তোমরা, বাচ্চা অ্যাবর্শন করার মতো নোংরা মানসিকতা ওদের ছিল। ইটস অল অ্যাবাউট দেয়ার ফল্ট, নট ইয়োর্স। কেন এভাবে মুখ বুজে ও বাড়ির সব কথা সহ্য করো বলো তো? আফরোজা চোখের জলটুকু মুছে নিয়ে চায়ের ট্রে নিয়ে কিছু না বলে রান্নাঘরে চলে গেলেন। শুভ্র মায়ের পিছু পিছু এলো। আফরোজা চা বসিয়ে ফেলে কাপ ধুতে ধুতে বললেন, ব্যাগ গোছা, আমরা কাল তোর নানার বাসায় যাব। আব্বা বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন। শুভ্র এবার চেঁচালো, বলল, কেন যাবে তুমি বিয়েতে? তারপর সবাই আরও 5টা কথা শোনাক, তুমিও শোনো। প্রেশার হাই তোমার, খেয়াল আছে সেটা? যদি কিছু হয়ে যায় কি হবে, বেশি মরে যাব? আফরোজা কথাটা হেসে হেসে বললেও শুভ্র কাছে মোটেও কথাটা একটুও ভালো লাগলো না। সে কিছুক্ষণ মায়ের দিকে হাঁ করে চেয়ে থাকলো, তারপরে দরজায় ঘুষি দিয়ে রেগে মেগে নিজের ঘরে চলে গেল। আফরোজা বুঝতে পারলেন শুভ্রর সামনে দুনিয়ার সবচেয়ে জঘন্য কথাটা বলা হয়ে গেছে। আফরোজা নিজের কাজে নিজেই বিরক্ত হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্রর রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র উপাস ফিরে গেল। আফরোজা হাসলেন, ছেলের মাথার পাশে বসে আলতো হাতে চুলে হাত রাখলেন। শুভ্র রাগ দেখিয়ে শুধালো, আম্মু আমি ঘুমাবো, তুমি যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দিই। সারাদিন রোগীদের সাথে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেরা কণ্ঠে বলল, তুমি মিথ্যা বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন, তারপরে চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্র স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অবধি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেওয়া বলে না, বাড়ি বয়ে যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবা নিয়ে এমন কথা শুনিয়ে আফরোজার ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না? শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখেই পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ, তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র, সেটার অপরাধ বোধ থেকে সারা জীবন অন্যের খোঁজা অপমান গিলে খেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবেই হেসে বললেন, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার ওপাশ ফিরল, এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই, সেই বাড়িতে আমার বউয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, ধুর, এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বাই রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের ওপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন।
কিছুক্ষণ নীরব থেকে তারপরে একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি আর যাইনি কখনো, কেউ বলেইনি যাওয়ার জন্য। আজ কেউ বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, না হলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আরেকবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনেই কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে মায়ের দিকে চাইল। তারপরে নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়ে চলে আসবো। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করলো শুভ্র। আফরোজা হাসলেন, আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথার বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার এখনো মায়ের কোলে ঘুমায়? হেসে হেসে শুভ্র রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো, হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে তুলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রী ক্লাস করতে আপনার ঘরে চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুম ঘুম চোখে হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়াই সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলের পিছে পিছে রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসলো। শুভ্র দেয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রের ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে দেখে আবার শুভ্রের দিকে চাইলো, ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা আমারই ঘর। শুভ্র হাসলো, মাথা দ্রুত দুদিকে নাড়িয়ে বলল, অবশ্যই অবশ্যই। তা কি খাতিরদারি গ্রহণ করলেন অতমকে জানান। তুলি চুলটা হাওয়ায় উড়িয়ে দিয়ে বলল, আপাতত একটা গরম গরম চা হলে ভালো, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না টিপুনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু, হাউস দ্যাট। খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেওয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো, তারপরে বসা থেকে উঠে দু কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে, আপাতত চাই এনাফ, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রের বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলও সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলিও এবার হার মানল, শুভ্রর গলায় হাত গলিয়ে দু হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপরে সরে এসে তুলিকে আপাত মস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাব্বা, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই, চলো। 56। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞেস করলো, কি 56? ওই যে বললেন লেন্থ মাপবেন, লেন্থ 56 আমার। শুভ্র বোকা হয়ে গেল। তারপর তুলির কৌতূহল হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে দু আঙ্গুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানের এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল, টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আরেক চুলোয় বসালো পরোটা। পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেলে দিয়ে ভাজলো। তারপরে পরোটা এক পাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, ওদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হা করে শুভ্র রান্না দেখছিল। শুভ্র কাপ এগিয়ে দিতেই তুলি চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে বলল, আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অল টাইম। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু।
তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচণ্ড ভালো লাগে। শুভ্র একদম আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্র এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ ছেড়েই ছুটবে। তুলি মনে মনে একটু ভয় পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রর মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলে, শুভ্র ছেড়ে দেবে? হয়তো দিবে। তুলি নিজের উল্টোপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেও ঘটে? তুলি থমকে গেল। তুলি থামে, তারপরে চায়ের কাপটা একপাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, স্যার এদিকে ফিরুন। তুলির গলা কিছু ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ ছেড়ে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রের বুকে ডান হাত ধরল। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবারও তুলির দিকে চাইল। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামল। গলা ভিজে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন? সত্যি করে বলুন আমায়। শুভ্র এ ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, তারপরে তুলির আগ্রহ দেখে বলল, যতটা ভালোবাসলেই নিজের একমাত্র ছেলেকে জোর করে তার মতের বিরুদ্ধে শুধুমাত্র তোমার উপর ভরসা করে বিয়ে করিয়ে দেন, ততটা পছন্দ করেন। তুলি শোনে, থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আবারও একটা প্রশ্ন করে, আর আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপলো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলি ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো। তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতটা গালে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ, শুনেছ? তুলি শোনে, গলাটা কাঁপলো বোধ হয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্রও জড়িয়ে ধরল। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মন পোতো হয়েছে। শুভ্রও হাফ ছাড়ল। তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দেবে কিনা, অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিনও তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এবারই আসুক, কটা দিন গেলেই নিজেই বুঝে নেবে। হঠাৎ নাকে কিছু পোড়াগন্ধ এলেই শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেল। তুলি ঠোঁট উল্টে বলল, জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে ছেড়ে দিল, তারপরে কাতর কণ্ঠে বলল, এভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জ্বলা খাবার খেতে হবে। ওহ গড। দুপুরে তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্ক থেকে বের করে সামনে আনলো। আফরোজা পিছনে উঠে বসলেন তুলির সামনে, আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সাথে যুদ্ধ করা দেখছে, তাই তিনি আগ বাড়িয়ে বললেন, এই তুলি, ওনা পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া কে আছে? আর মাথায় কাপড় দেওয়া লাগবে না? শুভ্র এবার তুলির দিকে চাইল, বলল, খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাফ ছাড়ল, মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়লেন বোধ হয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপরই বাম হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরল। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পিছনে একবার আফরোজাকে দেখল, না, ঘুমাচ্ছে। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র এক হাতেই গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল, এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল, বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি।
2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি তুলি। তুলি বুঝলো না শুভ্রর কথা। কি করলো শুভ্র? তুলি প্রশ্ন করলো। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে, সাজেকের সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম নরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন ভেজার কথা শুনে কেসে উঠল। থতমত খেয়ে বলল, অসভ্য পুরুষ, আপনার মুখে লাগাম দিন। লাগাম? কার জন্যে দিব? তোমার জন্যে? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেজার কথা বলছে, আর তুলি বারবার খিচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না, সিজিলপুরের ন্যায় চলছে তার বেজার মাত্রার কথা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল, আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। ও আল্লাহ! জন্মের পরেই শুভ্র নানাবাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানাবাড়ি ছিল বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছেও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজুরিতেই আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানাবাড়ি খুব বিশাল, 20 ডিসিমেল জায়গার উপরে করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিষয় নিয়ে দেখছে। বাড়ির ভিতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরের কয়েকটা বাচ্চা গোসল করছে, আর একটা পুকুরে জাল ফেলা বাগানও আছে। তুলি এসবই দেখছিল। অনেক বছর পরে আফরোজা বাবির বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুপু বলে আফরোজার পাশে এসে ঘিরে ধরল। পেছনে পেছনে এলো ভাইয়ের বউয়েরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন, হালচাল জিজ্ঞেস করছেন। আফরোজার কথা কি বলার আছে? সে তো মাতোয়ারা বাড়ির সবার আচরণ দেখে এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর উপরে। শুভ্র তাদের তাকানো দেখে সালাম করলো। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন, শুভ্রর মুখটা আদর করে দেখলেন। তারপরে হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো খুব বড় হয়ে গেছে, তা আপা ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবে তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালে শুভ্র পরিচয় করিয়ে দিল, মামি আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর কথাটা বলার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখে তুলির উপরে পড়তেই আপাত মস্তক কুড়কে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পরে হাসার ভান ধরে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, আহ চুপ, ওদের ভেতর নিয়ে আসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভিতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাকে নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছে একজন বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা, খাদিজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্তাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোক রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজার মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র এবার স্যালাইন দেখলো। স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করলো, স্যালাইন কি সবসময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারে না সব সময়, তাই বেশিরভাগ সময় স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখলো। জ্ঞান নেই খোদেজার, কাউকে এখন চেনেন না, বোঝেনও না কিছু। আফরোজা তবুও বললেন, আম্মা আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পারছো তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শোনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা ও শুভ্র, তোমার নাতি, আমার ছেলে। শুভ্র এদিকে আয়। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছেন খোদেজাকে। তারপরে তুলিকে বললেন, আম্মা ও তুলি শুভ্রর বউ, দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা শোনো, তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন, মুখ দিয়ে গুঙ্গানি বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়?
এদের কি কখনো কোনো শক্তি দিয়ে চির যৌবন করে যায় না? ওদের বাড়িতে দুপুরে বিশাল আয়োজন, খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছে, তবে এ বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যিস শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাফ ছাড়লেন। রাতটুকু আসলো। শুভ্র জানার মতেই সব কিছুই এখন অবধি ভালোই চলছে। তবে আসার পর থেকেই নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্র বুঝে দেখা না পাওয়ার জন্যে কারণ কি, তাই সেও হাত বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়, তুলিও যায়। তখন বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে দুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোলাতে মুছল। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিসফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হাঁ হয়ে শুভ্রকে দেখলো। এই শুভ্রর সাথে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কুলক্ষণে যে রাতের কথাটা তুলি তুলেছে, নিজের উপরেই রাগ লাগছে তুলির এখন। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্পের মন দিল। গল্পের মধ্যেই বারবার শুভ্র রুমের দিকে তাকাচ্ছে। শুভ্রই ডাকলো বলে, ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছি, তুলির বুকটা কাঁপছে, দুরু করছে। কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্র? মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডু খেলছিল। হঠাৎই একটা মেয়ে এলো, তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকে এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মতো, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সাথে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোর আম্মুকে। হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলি বলল, হিয়া, আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনল না, বাকি বাচ্চারাও তেমনই শুনল না। হিয়া নাছর বান্দার মতো বলল, কাকি, এই চালটা শেষ করি প্লিজ, তারপর পাক্কা ঘুমিয়ে যাব, প্রমিস। তুলি হাসলো, বলল, ঠিক আছে, এই চাল শুধু। তারপরে তুলি আবার খেলায় মন দিল। তানি পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো, কবে থেকে প্রেম তোমাদের? তুলি অবাক হলো। লুডো খেলা পজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো, প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়? তানি যেন তাচ্ছিল্য করেই বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপু পছন্দ করে এনেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ার মুখের দিকে চেয়ে রাজি হয়েছে। এখন লোক দেখাতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছে, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বালা গেল মনে হলো। তুলি খেলা কোনো রকমে শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছা ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে তো হয়েছে। কিভাবে হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলেই তুলি রুমে ঢুকে গেল। তুলি রুমে ঢুকেই দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বললো না, শুভ্রর পাশে বসেই সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এই বাড়ির তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপরে বলল, আপনার মামার মেয়ে, আপনি চেনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না। কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চেনেই না, সেখানে অযথাই এসব নিয়ে কথা বাড়ানোর কোনো দরকারই নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে যায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো, বিছানা থেকে উঠতেই বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমাবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়িটা চুল চেপে ধরে আবার বিছানায় বসিয়ে দিল, বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি আমি মনে করিয়ে দিব? তুলি বুঝলো শুভ্রর মাথায় ধাজ কোথা থেকে কোথায় যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথা টথা হয়নি।
আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইল, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারত। দ্যাট মিন্স তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নাই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পিছনে দাঁড়িয়ে জড়ি ধরলো তুলির পিছন থেকে, সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজই অধমের 3টি উইশ পূরণ করো প্লিজ। আমার আলাদিনের চেরাগ। তুলিও মন স্পর্শে কেঁপে উঠল। কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল, গভীরভাবে কাঁধে চুমু খেলো একটা, অনুভব করলো তুলির ফিনফিনি শরীরে কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিসফিস করে বলল, মুজরা ড্যান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গেই তুলি চমকে চোখ খুলে ফেললো, জোর করে শুভ্রকে নিচে থেকে ছাড়িয়ে দিয়ে বলল, নো ওয়ে, আমি পারবো না। ছি। শুভ্র এগিয়ে এসে বলল, উফ তলি, আই এম ইয়োর হাজবেন্ড। আমার সামনে কিসের ছি? তবুও ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজে থেকে শুভ্রকে আলাদা করে বলল, আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ার ভিতরে ভিতরে ব্যথিত হলো, সঙ্গে অপমানিতও হলো। সে বোধ হয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয়নি, তাই শুভ্র সব ভেবে আর জোর করলো না তুলিকে, মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলেই শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে। তাহলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দুটো নাই পড়ে গেল, কি করবে বুঝতে পারল না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল, হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুললো সে, শুনতে পেল গান বাজছে। अंग लगा दे रे मोहे रंग लगा दे रे, अंग लगा दे रे मोहे रंग लगा दे रे। শুভ্র গানটা শুনে অগোচরে হেসে উঠল, বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করে রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছিল না, রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল, मैं तो हूँ तेरी जोगनिया, तू जोग लगा दे रे, जोग लगा दे रे, प्रेम का रोग लगा दे रे, मैं तो हूँ तेरे जोगनिया, तू जोग लगा दे रे। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্রর বুকে দু হাত ঘুরিয়ে ঝাপটে ধরলো পিছন থেকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে দিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙে আবারও এগিয়ে এলো। अंग लगा दे रे मोहे रंग लगा दे रे। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল, তারপরে কোমর বাঁকিয়ে মাথাটা নিচুর দিকে ঝুঁকালো। শুভ্র এক হাতে তুলির কোমর ধরে তুলিকে আবারও সোজা করে ফেলে। তুলি দু হাতে গলা জড়িয়ে ধরে শুভ্র গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল, হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিচে শুভ্রের মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দু হাতে চাপড়ে ধরল শুভ্রকে। পিঠে চিমটি কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল, সঙ্গে সঙ্গেই তুলি শুভ্রের ঠোঁটে আঙুল রাখলো, তারপরে আঙুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে দিল তুলি। তুলি গাইল, दिल की हर दीवार पर लिखा तेरा नाम है, दुनिया से कहला दो ना तू मेरी जान है, मोहब्बत जरा सिखा दो मुझे, मैं अपनी कमी बताऊं किसे, मेरी आबरू लौटा दो मुझे।
বেলিয়া। শুভ্র তুলির চোখের দিকে চাইল। ও চোখ যেন শুধু কোনো চোখ নয়, আজ তো এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না। দুহাতে কোমর পেঁচিয়ে ধরে তুলিও বাকি গান শেষ করলো। একে অপরের চোখের দিকে চেয়ে গান শেষ হলো, অথচ এখনো দুজনার চোখের দিকেই চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখোট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল, রাগ কমেছে? হেসে ফেলল শুভ্র। উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে কাজুকোলা করে তুলে বিছানায় নিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকাতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো, বাকি দুটো উইশ? শুভ্র তুলির উপরে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল, ওগুলো বিশেষ মুহূর্তের জন্য তোলা রইল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেল। শাড়ির আঁচল সরানোর আগেই ফিসফিস করে বলল, চলো ডুবে যাই। কোথায়? সুখের সমুদ্রে। তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজুক গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দেই। কথাটা বলেই শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেলল। তুলির গলায় ঠোঁট ছোঁয়াতে দুহাতে তুলি আঁকড়ে ধরল শুভ্রকে। মানুষটা যখন ছয়, তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাত ধরলেও তুলির গা ঘিনঘিন করে, অথচ স্বামী শুভ্রর প্রত্যেকটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিসফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তোলে। তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো। বলে হালকা হেসে তুলির কপালে চুমু খায়। অতঃপর আবারও ডুবে গেল তুলির মধ্যে। দাম্পত্যের এই রাতটা কাটলো অত্যন্ত সুখে, আনন্দে। রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রান্না হচ্ছে। বাড়ির বউয়েরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছে। কজন বাড়িতে লোকেও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছে। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্রর কথা শোনেনি। এই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরোনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে তখন কানে এলো এক মহিলা বলছেন, তানিরমার মনটা ভাঙলো শেষ অবধি। আফরোজা তো ছেলের বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাড়ছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো আর কি করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আবার দুঃখই বা শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এবারে জামাই হলে আব্বার রাগ পড়তো না, যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল নিজেই পোড়ালে আফরোজা আপা। এই বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে না এ বাড়ির আসার জন্য। আমি তাও আবার বলে আনলাম। আর কি আনবো? কে বলবে? আব্বার সাথে যুদ্ধ। আরেকবার বলে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের অমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরে গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল থেকে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার, দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা শুনে পাত্তাই দিল না। সোজা শুভ্রের সামনে দাঁড়ালো, বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ। কেন? আম্মুকে কিছু বলবেন না। আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এ বাড়িতে আনবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যে বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে। তার নানা বাড়ির মানুষ প্রচণ্ড স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরেছেন, শুভ্র মানা করতেই পারেনি। রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন? আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না। কথাটা বলেই শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন
বিয়ে থেকে আসার পরে শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়িতে যায়নি। আফরোজা অপেক্ষা করে কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্য, কিন্তু না, কেউই আসেনি। শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্রর স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রি করার ইচ্ছে। শুভ্র এরই মধ্যে MD করেছে ক্লিনিক সাইডে পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পরে দেশে আসলেন। তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য। যেই না শুভ্রর গাড়ি তুলি দেখল, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্য ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানায়। তুলি শাড়িটা একটু নেড়ে চেড়ে ব্লাউজ পেটিকোট দিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র ভালো আছে তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কেল, সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময় কনফিউজ হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করতেছো। জি বাবা, অন্যের চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক, সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে, আমরা 3 বন্ধু মিলে করছি। বাকি টাকা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকে বলিও, চেষ্টা করবো সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটা সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনই আচার ব্যবহার। এর জন্য একদম শোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্রর সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনে মনে হাসলো খানি। বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্রপুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্য। একমাত্র তুলি এর ভুক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরের নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিল। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরেছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লেগেছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে পড়ল, আম্মু পরায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না? আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না। ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে, শুভ্রর আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে এসে বসে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছে। তারপরে দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টমি করা তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্রর, খালি ওখানে 6 এখানে 6। তুলি হাসল। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্রর প্রথম অক্ষর ST দেওয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটার পড়লো আজকে। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্রর মন মতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্রর সামনে। তুলি ধীর পায়ে এগোচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হাঁ করে তুলিকে একবার দেখল। পরপরই সবার পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল, গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো। ইয়াসমিন তুলিকে শুভ্রর পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো।
তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসছে তুলির লাজুক পর। হ্যাঁ, ইয়াজিদ বললেন, আফরোজা, শুভ্রর তুলির সম্পর্কটা এবার এগুলো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি। আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়েও শ্বশুরবাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি। আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ও শ্বশুরবাড়ি পাঠাবো। কি বলো তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকালেন। তুলি হাসলো মনে মনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই তুলিকে আমি নিজের মেয়ে থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসলো। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জুবায়ের, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদে ঘুরে আসো যাও। জুবায়ের হেলে দুলে এসে শুভ্রর হাত ধরলো, বলল, চলো দুলাভাই, আপু আসো আসো। শুভ্র জুবায়েরকে কোলে তুলে নিল। জুবায়ের এতেই হমতি দমতি করে উঠে পড়ল। কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল, বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জুবায়েরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলির সামনে ছাদের দিকে এগোচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে এগোচ্ছে। ছাদের দরজা বেরোতেই জুবায়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্রর দিকে চেয়ে বলল, তোমার গল্প করো, আই এম গিভিং ইউ গাইজ প্রাইভেসি, এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জুবায়ের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এই ধরনের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করলো, ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে? তুলি কপাল কুঁচকে পড়ল, আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসলো, বলল, সেদিনের জোবাইর আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে, ভাবা যায়। আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো। তুলি হাসলো। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে না? তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্রর বুকের সাথে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি এত অ্যান্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর আবারও যাব সাজেক হানিমুন। তারপর 2 থেকে 3 হয়ে ফিরবো আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয় ছেলে না? তুলি জিজ্ঞেস করলো। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই 2 পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হসপিটাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হসপিটালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্য চেম্বারও করা লাগছে নিয়মিত। তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপরে চাপিয়ে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটার সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘোরেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছে শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবায়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্রর এক কথা, বিয়ে বলুক আর বউ ভাত না হয় হলুদ, প্রত্যেকটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে। তাই তুলি শুভ্রের পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট্ট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখান থেকেই একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নিয়ে দেখলো, বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি নিয়ে গায়ে শুভ্রকে ছবি পাঠালো। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়। সবাইকে বলেছিল কোনো দিকে কোনো জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করলো। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর। শুভ্র হাসলো, লিখে পাঠালো, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্রর বেস্ট বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসলো। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রর ফোনে পাঠালো। শুভ্র তুলির মেসেজটা যেন অপেক্ষা করছিল। শুভ্র তুলির ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ। মনে মনে কল্পনা করলো বিয়েতে শাড়ির সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লাই করলো, বেস্ট ওয়ান।
শুভ্রস পারফেক্ট ওয়াইফ। তুলি হাসলো, তারপরে শাড়িটা নিয়ে আফরোজা তার পাশে এসে বলল, আম্মু এই শাড়িটা নেই। আফরোজা হেসে উঠলেন, বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। আফরোজা তারপরে শাড়ির টাকা মেটালেন। তারপরে একে একে অলংকার সহ মেকআপ প্রসাধনী সামগ্রী কেনা হলো।